একবার ভাবুন তো, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হলো, একজন রাজনৈতিক নেতা জনসমর্থন বা ম্যান্ডেট হারালেন, কিন্তু কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চাইছেন না। তখন ঠিক কি হবে? এই এক্সপ্লেনারে স্বাগত। আজ আমরা একদম গোড়া থেকে ধাপে ধাপে দেখব ঠিক কোন সাংবিধানিক নিয়ম আর প্রোটোকলগুলো এই ধরনের অদ্ভুত সংকট নিরসনে জাদুর মতো কাজ করে। এই ইন্টারেস্টিং প্রশ্নটার গভীরে আজ আমরা প্রবেশ করব। ভারতের সংবিধান কিন্তু এমন নিখুঁতভাবে তৈরি যে কেউ চাইলেই গায়ের জোরে অসাংবিধানিকভাবে ক্ষমতা আঁকড়ে বসে থাকতে পারবেন না। যখনই এমন পরিস্থিতি তৈরি হয়, সংবিধানের বেশ কিছু শক্তিশালী রক্ষা কবচ একেবারে স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যায়। চলুন দেখা যাক এই আইনি প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে। আমাদের আজকের এই বিশ্লেষণটি মূলত 6টি ধাপে এগোবে। প্রথমে পরাজয়ের 2টি ভিন্ন পরিস্থিতি, এরপর 6 মাসের সাংবিধানিক ডেডলাইন, তারপর সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যপালের ক্ষমতা, আর্টিকেল 356 বা রাজ্যে রাষ্ট্রপতির শাসন, আদালতের হস্তক্ষেপ এবং সবশেষে রাজ্যপাল বনাম আদালতের ভূমিকা। চলুন প্রথম ধাপে যাওয়া যাক। 1 নম্বর, পরাজয় এবং এর 2টি ভিন্ন পরিস্থিতি। শুরুতেই এই বিষয়টা ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। সংবিধানে হার বা পরাজয় ব্যাপারটাকে কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা হয়। বিষয়টা অনেকটা ক্রিকেট খেলার মতো। ধরুন পুরো দলটাই হেরে গেল, সেটা একরকম, আর দল জিতল ঠিকই, কিন্তু ক্যাপ্টেন নিজে 0 রানে আউট হলেন, সেটা আরেক রকম। রাজনীতিতেও ব্যাপারটা এমনই। প্রথমটায় পুরো শাসক দল ম্যাজিক ফিগার হারায়, আর দ্বিতীয়টায় দল সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিজের নির্দিষ্ট কেন্দ্রে হেরে যান। যেমনটা অতীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একটি উপনির্বাচনের আগে দেখা গিয়েছিল। এবার আসছি 2 নম্বর পয়েন্টে, 6 মাসের সাংবিধানিক সময়সীমা। এই দ্বিতীয় পরিস্থিতিটা আইন কিভাবে সামলায় সেটা জানাটা সত্যি খুব আকর্ষণীয়। যখন কোনো নেতা নিজের আসনে হারেন কিন্তু তার দল জেতে, তখন কি হয়? অনেকেই হয়তো ভাববেন ভোটে হারলে তো আর মুখ্যমন্ত্রী হওয়া যাবে না, কিন্তু এখানেই আসে সংবিধানের আর্টিকেল 164(4)। এই চমৎকার ধারা অনুযায়ী ওই নেতা ব্যক্তিগতভাবে হেরে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন, কারণ আমাদের সংবিধান এখানে ব্যক্তির চেয়ে দলের ম্যান্ডেট বা জনসমর্থনকে বেশি সম্মান দেয়। তবে হ্যাঁ, এই সুযোগ কিন্তু শর্তহীন নয়। শপথ নেওয়ার দিন থেকেই ঘড়ির কাঁটা টিকটিক করতে শুরু করে দেয়। সংবিধান ওই নেতাকে ঠিক 6 মাস অর্থাৎ 180 দিন সময় দেয়। এই কঠোর ডেডলাইনের মধ্যে তাকে যে কোনো একটা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসতেই হবে। আর যদি তা না পারেন, তাহলে কোনো অজুহাত চলবে না, বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে হবে, নয়তো রাজ্যপাল তাকে সাথে সাথে বরখাস্ত করবেন। একেবারে চরম আইনি বাধ্যবাধকতা। এরপর আমাদের 3 নম্বর ধাপ, সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যপালের ক্ষমতা। এবার একটু বেশি সিরিয়াস পরিস্থিতির দিকে এগোনো যাক। যখন পুরো দলটাই তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন কি হবে? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্টিকেল 164(1). এই ধারা পরিষ্কার বলে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা কেবল ততদিনই ক্ষমতায় থাকতে পারবেন যতদিন রাজ্যপালের প্লেজার বা সন্তুষ্টি থাকে। এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা আইনি অবস্থান। মাননীয় রাজ্যপাল RN রবির মতো ব্যক্তিত্বদের প্রশাসনিক পদক্ষেপে আমরা এই ধরনের সাংবিধানিক ক্ষমতার একটা বাস্তব রূপ দেখতে পাই। তবে মনে রাখতে হবে, রাজ্যপালের এই সন্তুষ্টি কোনো খেয়াল খুশি মতো ব্যাপার নয়, এর একটা প্রপার লজিক্যাল প্রসেস আছে। প্রথমে শাসক দল ম্যাজিক ফিগার হারাবে, তারপর বিরোধীরা বিধানসভায় ফ্লোর টেস্ট বা উন্মুক্ত শক্তি পরীক্ষার দাবি জানাবে, আর সেই ফ্লোর টেস্টে ফেল করার পরও যদি কোনো নেতা ক্ষমতা ছাড়তে না চান, ঠিক তখনই রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করবেন। 4 নম্বর, আর্টিকেল 356 বা রাজ্যের রাষ্ট্রপতি শাসন। কিন্তু পরিস্থিতি যদি আরও হাতের বাইরে চলে যায়, বরখাস্ত হওয়া নেতা যদি চেয়ার আঁকড়ে বসে থাকেন, এই ধরনের অবাধ্যতা বা জেদ রাজ্যের সংকটকে সরাসরি সেন্ট্রাল বা ফেডারেল লেভেলে নিয়ে যায়। আর ঠিক সেই চরম মুহূর্তেই প্রয়োগ করা হয় ভারতের সংবিধানের অন্যতম শক্তিশালী ব্রহ্মাস্ত্র, আর্টিকেল 356। রাজ্য সরকার যখন সাংবিধানিক নিয়ম মেনে চলতে পুরোপুরি ব্যর্থ হয়, তখন রাজ্যপাল সোজা ভারতের রাষ্ট্রপতির কাছে একটা অফিসিয়াল রিপোর্ট পাঠান, আর ওই রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে জারি হয়ে যায় প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতি শাসন। মানে সাংবিধানিক শৃঙ্খলা ফেরাতে রাজ্যের সমস্ত প্রশাসনিক ক্ষমতা সরাসরি চলে যায় কেন্দ্রীয় সরকারের হাতে। তখন আর কোনো মুখ্যমন্ত্রীর অস্তিত্বই থাকে না। এবার আসছি 5 নম্বর ধাপে, আদালতের হস্তক্ষেপ বা কুও ওয়ারেন্টো। এতক্ষণ তো আমরা এক্সিকিউটিভ দিকের কথা বললাম, কিন্তু বিচার বিভাগের ভূমিকাও এখানে অসাধারণ। বিচার বিভাগের হাতে রয়েছে কুও ওয়ারেন্টো নামের এক বিশেষ রিট পিটিশন। এর ল্যাটিন শব্দটার মানে হল কোন অধিকারে আপনি এই পদে দোষে আছেন। ব্যাপারটা খুব সিম্পল। দেশের যে কোনো সাধারণ নাগরিক বা বিরোধী নেতা সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই পিটিশন করে অসাংবিধানিক সরকারকে চ্যালেঞ্জ করতে পারেন। আদালত তখন সরাসরি ওই মুখ্যমন্ত্রীকে নিজের আইনি অধিকার প্রমাণ করতে বলবে, আর প্রমাণে ফেল করলেই সোজা পদ থেকে সরে যাওয়ার নির্দেশ। সবশেষে 6 নম্বর পয়েন্ট, রাজ্যপাল বনাম আদালতের ভূমিকা। পুরো ব্যাপারটাকে একসাথে মেলালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে।
এই ছকটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে দুটো স্তম্ভ ব্যালেন্স করে চলে। একদিকে আছে রাজ্যপালের এক্সিকিউটিভ ক্ষমতা, যা মূলত বিধানসভায় ফ্লোর টেস্টে ফেল করার পর ১৬৪র এক ধারায় বরখাস্তের মাধ্যমে কাজ করে। অন্যদিকে আছে আদালতের বিচার বিভাগীয় হস্তক্ষেপ, যা সাধারণ নাগরিকের দায়ের করা কুয়ো ওয়ারেন্ট ও পিটিশনের মাধ্যমে কাজ করে। এরা আসলে একে অপরের পরিপূরক, যাতে কেউ কোনোভাবেই আইনের ঊর্ধ্বে যেতে না পারে। এই পুরো এক্সপ্লেনার থেকে একটা জিনিস একেবারে জলের মতো পরিষ্কার, আমাদের সংবিধানের সেফটি নেটগুলো এত চমৎকারভাবে ডিজাইন করা যে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে রাখা বাস্তবে বলতে গেলে অসম্ভব। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়, এই শক্তিশালী গণতান্ত্রিক রক্ষাকবচগুলো কি সত্যিই পুরোপুরি দুর্ভেদ্য, নাকি ভবিষ্যতে কোনো চতুর রাজনৈতিক কৌশল এই নিয়মগুলোকেও চ্যালেঞ্জ করে বসবে? এই প্রশ্নটা আমাদের সবার জন্য চিন্তার খোরাক হয়েই থাকলো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।